বিকেলের দিকে শুদ্ধ বন্ধুদের নিয়ে কোথায় যেন গেল। সায়ানো কাজের কথা বলে গাড়ি নিয়ে বের হয়। শীতলের বাবা শাহাদাত চৌধুরীর ছুটি শেষ। দুপুরের পরপরই উনি চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। 3 মাস পর হয়তো আবার আসবে। বাসা ছেলেরা কেউ নেই, তাই শীতল শখ আর স্বর্ণকে বাগানে এলো। ঘাসের উপরে খালি পায়ে হাঁটলো। ফুলের বাগানে পানি দিয়ে দোলনায় বসতেই সাম্য কোথা থেকে যেন লাফাতে লাফাতে এসে 3টি গোলাপ ছিঁড়ে 3 বোনের কানে গুজে দিয়ে ধপ করে বসে শখের কোলের উপর। তারপর আহ্লাদি সুরে বলে, ভাইয়ারা বাইরে গেছে, যে কোনো সময় চলে আসতে পারে। অন্যদিন খেলবো ভাইয়া। প্লিজ। বউ চুরি না, অন্য কিছুর নাম বল। তাহলে চলো কানামাসি খেলি। আচ্ছা চ। হঠাৎই শীতলের মনে পড়ল দুপুরে পেয়ারা পেরেছিল, সেগুলো রান্নাঘরেই পড়ে আছে। শীতল দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে পেয়ারা এনে সবাইকে দিল। পেয়ারা খেতে খেতে খেলার প্রস্তুতি নিল। শখের 2 চোখ বেঁধে দেওয়া হয়। সাম্য, সৃজন, শখ, স্বর্ণ, শীতল খেলায় ব্যস্ত। তারা শখকে কাথুকুতু দিয়ে পালিয়ে যাচ্ছে, আর শখ বন্ধ চোখে তাদের খুঁজছে। খেলতে খেলতে খিলখিল করে হাসছেও তারা। সীতারা, সিমিন, সিরাতো এসে দাঁড়িয়েছেন বাগানে। 3 যা মিলে সবজি বাগান থেকে সবজি তুলতে তুলতে গল্প করছে। টাটকা সবজিগুলো রান্না হবে আজকে রাতে। তখনই চৌধুরী নিবাসের গেট পেরিয়ে পুলিশের গাড়ি এসে থামে। ধপধপ করে কয়েকজন পুলিশ গাড়ি থেকে নেমে স্বর্ণকে ঘিরে ধরে বলল, ইউর আন্ডার অ্যারেস্ট সুবর্ণ চৌধুরী স্বর্ণব। হঠাৎ চৌধুরী বাড়ির মূল ফটকে পুলিশের গাড়ি দেখে স্বর্ণ, শখ, সাম্য, সৃজন দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে বিস্ময়। শুধু শখের চোখ বাঁধা থাকায় সে হাত বাড়িয়ে খুঁজে যাচ্ছে দুষ্ট ভাই বোনদের। পুলিশ দেখা মাত্র শীতল চটজলদি শখের চোখের বাঁধন খুলে বিস্ময় ছড়া কণ্ঠে বলল, আয় আপু, ওই দেখ পুলিশ। শীতলের কথা শুনে শখ ভ্রু কুচকে তাকিয়ে দেখে সত্যি সত্যি চৌধুরী নিবাসের মূল ফটক পেরিয়ে পুলিশের গাড়ি এসেছে। কয়েকজন পুলিশ ধপাধপ পা ফেলে তাদের সামনে এসে দাঁড়ায়। তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাদের দিকে পরখ করে নেম প্লেটে লেখা ইনসান নামের পুলিশটি অত্যন্ত রুক্ষ কণ্ঠেই বলে। ওনার কথা শুনে ভাই বোনের বিস্ময়ের মাত্রা চূড়ান্ত লেভেল পার করলো। তারা একে অপরের মুখ চাওয়াচাই করছে, কি বলবে, খই হারিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। শাওন রাজনীতি করলেও পুলিশ কখনোই চৌধুরী নিবাসে প্রবেশ করেনি, আর না পুলিশের জারায় পড়তে হয়েছে তাদের। অথচ স্বর্ণ কি এমন করেছে যে পুলিশ এসেছে চৌধুরী বাড়িতে? পুলিশের কথা শুনেও স্বর্ণের মধ্যে কোনো হেলদোল দেখা দিল না। সে আপন মনে পেয়ারা চেবোতে ব্যস্ত। ভঙ্গিমা দেখে মনে হচ্ছে সে জানতোই এমন কিছু হবে। তাকে ভাবলে সেন দেখে ইনসা নামের পুলিশটি তেসরা হেসে বলে, কোথায় যাব? হাসাও করিনি। আগে প্রমাণ করুন আমি অপরাধী, তারপর যাব। কথাটা বলে স্বর্ণ ঘাসের উপর বসে। হাতের আধ খাওয়া পেয়ারার দিকে তাকিয়ে বিরক্ত মুখে শীতলকে বলল, কি পেয়েছি সেটা? এত কোষ্টা কেন? শীতল জবাব দিল না। হতবাক হয়ে একবার তাকাচ্ছে পুলিশের দিকে, তা একবার তাকাচ্ছে স্বর্ণের দিকে। পুলিশ ওকে থানায় নিয়ে যাওয়ার কথা বলছে, অথচ এই মেয়ে পুলিশকে দাঁড় করিয়ে রেখে পেয়ারার ভালো মন্দ বিচার করছে। স্বর্ণের মতিগতি দেখে ইনসানের বিরক্তির মাত্রা বাড়ল। একে তো সারাদিন বিশ্রামের সুযোগ পায়নি, মেজাজও চটে আছে। এখন আবার এই মেয়ে নখরা শুরু করেছে। মন তো চাচ্ছে হিড়হিড় করে টেনে নিয়ে যেতে, কিন্তু আদেশ আছে এই মেয়ে চৌধুরী বাড়ির মেয়ে, তাকে যেন বিন্দুমাত্র অসম্মান না করা হয়। তার উপরে সে নাকি মেজরের মেয়ে। ইনসান বিরক্তি মাত্রা চেপে পুনরায় বলল, ইচ্ছে করছে না, যা দেখাতে চাচ্ছেন সেটা দেখতে। স্বর্ণের কথা আর পুলিশের মুখ দেখে শখ মুখ টিপে হাসে। এই পুলিশটা যে রাগ চেপে ভদ্রতা দেখাচ্ছে সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। এদিকে বাড়ির পেছন দিকে পুঁইশাকের লতা বেড়ে ওঠার 3 যা মাচা করে পুনরায় বাগানের দিকে এসে পুলিশের গাড়ি দেখে অবাক হন। 3 জনই দ্রুত পায়ে এগিয়েও গেলেন। স্বর্ণের মুখের সামনে হ্যান্ডকাপ ঝুলিয়ে তাকে অ্যারেস্ট করার কথা বলায় সীতারা চৌধুরী বললেন, ওর অপরাধ। হঠাৎ মহিলা কণ্ঠ শুনে তারা পেছনে তাকিয়ে 3 জন মহিলাকে দেখে বুঝলো ওনারা চৌধুরীদের সহধর্মিনী। পরনের পোশাকেও আভিজাত্যের ছাপ। ইনসান ওনাদেরকে যথেষ্ট সম্মান দেখিয়ে জবাব দিল, ইনি গতকাল দুপুরে সম্মানিত এক ব্যক্তিকে থাপ্পড় মেরেছে, যা ইচ্ছে তাই বলে অপমান করেছে। সে ভদ্রলোক আজ মানহানির কেস ফাইল করেছে। কাকে থাপ্পড় মেরেছে স্বর্ণ? কে সেই লোক? কেনই বা মেরেছে? সীতারা এসব জিজ্ঞাসা করার আগে ফোনের টোন বেজে ওঠে।
শুদ্ধের নাম্বার দেখে উনি কল রিসিভ করতে শুদ্ধ বলল, পুলিশকে ফোনটা দাও, কথা বলি। সিতারা চৌধুরী ছেলের কথা শুনে ফোন ইনসানের দিকে বাড়িয়ে দিলে ইনসান ফোনটা কানে ঠেকায়। শুদ্ধের বলা কোনো কথাই শোনা না গেলেও পুলিশের মুখভঙ্গি থমথমে হয়ে গেল। চোয়াল শক্ত করে শুদ্ধের কথা শুনে গেল। তারপর ফোন ফিরিয়ে দিয়ে সে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই তারা চলেও গেল। না বাড়তি কথা বলল আর না কাউকে আর কিছু বলার সুযোগ দিল। পুলিশকে চলে যেতে দেখে সবাই স্বর্ণকে ঘিরে ধরলো ঠিকই, কিন্তু কিছু বলার আগে দ্রুত গতিতে সায়ানের গাড়ি ঢুকে। সায়ান গাড়ি থেকে নেমে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে কয়েক মিনিট বলে বাগানে এসে দাঁড়ায়। ভাই বোন এবং মা চাচিদের দেখে গম্ভীরতাকে মুছে ফেলে ভ্রুকুচকে বলল, এই তোরা পেয়ারা কোথায় পেলে? আমাকেও দে দেখি একটা চিবাই। শীতল সায়ানের কাছ থেকে আগেই সরে বসে। তারপর তার আধখানা পেয়ারার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে দাঁত বের করে হেসে বলল, আমার পেয়ারা খুব টক, কাপড়টা নাও। অতপর পেয়ারা কারাকারি করতে লেগে গেল সায়ন। সিতারা চৌধুরী বারবার মূল ঘটনাটা জানতে চাইলেও এই কথা বলে এড়িয়ে গেল। ছেলের এমন গা ছাড়া ভাব দেখে ওনারা ধরেই নিলেন গুরুতর কিছু নয়। গুরুতর কিছু হলে সায়ন নিশ্চয়ই দাঁত বের করে হাসতো না। স্বর্ণ সায়নের চালাকি বুঝো কিছুই বলল না। ভাই বোনদের দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেন টপিক্সটা আপাতত চারাপা পড়ে গেল। রাত তখন কটা হবে? এই একটার কাছাকাছি বোধ হয়। নির্জন রাস্তায় এক টকবকে যুবককে মাটির সঙ্গে চেপে ধরে রেখেছে কয়েকজন ছেলে। শোয়ানো আছে, ছেলেটার হাত পা দড়ি দিয়ে বাঁধা, চোখে ভয়, গো গো শব্দে বাঁচার আকুতি ছেলেটার চোখে মুখে। কিছুক্ষণ আগেও দাপট দেখিয়ে মা মাসি তুলে বিশ্রী গালি দিচ্ছিল। একজনকে ঘুষি মেরে রক্তাক্ত করেছে, এখন নিজেই বাঁচার ভয়ে প্রাণ ভিক্ষা চাইছে। এই জন্য বোধ হয় প্রচলিত পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ঠিক সেই মুহূর্তে বাইকে করে সায়ন উপস্থিত হলো। পরনে 3/4 কালো প্যান্ট ও সাদা টি শার্ট। সে শীষ বাজাতে বাজাতে বাইকে স্ট্যান্ড করে ছাবি ঘোরাতে ঘোরাতে তাদের কাছে এসে থামে। চারিদিকে অন্ধকার, এদিকে রাতের বেলায় গাড়ি ঘোড়া আসা না বিদায় জায়গাটা শুনশান। সায়ন ঘোরাতে ঘোরাতে এসে ছেলেদের তাড়া দিয়ে ধারালো ছুরি তুলে নিল। ছুরিটা উল্টে পাল্টে দেখে আর পরখ করে নিল। সব ঠিকঠাক দেখে সন্তুষ্টির সুরে বলল, ভালোই ধার আছে, আমার এনার্জি কম লস হবে। সায়নের ইশারা পেয়ে ছেলেগুলো ওই ছেলেটাকে আরো শক্ত করে চেপে ধরতেই সায়ন ছেলেটার গাল ধরে শান্ত কণ্ঠে বলল, আমার বাড়ির মেয়ে রেট জানতে চেয়েছিলি শুনলাম। কাজটা ভালো করিসনি। এসব পাগলামি কেউ করে রে পাগলা? ওর মুখটা খুলে দে, মরার আগে কি বলে শুনি। ভাই ভাই আর করব না ভাই, মাফ করে দেন ভাই। ভাই না, বাপ ডাকলেও ছাড় পাবি না তুই। তোর মরার টিকিট অলরেডি কনফার্ম হয়ে গিয়েছে। আমি আপনার বোনের পা ধরে মাপ চাইবো ভাই, আমার অপরাধ আমি স্বীকার করব, শুধু এবারের মতো দান ভিক্ষা দেন ভাই। মাপ করতাম যদি তোর নোংরা কথা শুনে আমার বোনটা না কাঁদতো। মাপ করতাম যদি আমার মাকে নিয়ে গালি না দিতি। মাপ করতাম যদি আমার বোনকে তুলে আনার জন্য ভুয়া পুলিশ না পাঠাতি। কি ভেবেছিস পুলিশের পোশাকে গেলে আমরা আমাদের বোনকে তোদের হাতে তুলে দিতাম আর তোরা আমার আদরের বোনকে খুবলে খুবলে খাবি? এত সোজা না রে শুয়ারের বাচ্চা, না। চৌধুরী নিবাসের মেয়েদের গায়ে কলঙ্ক ল্যাপটানো এত সোজা না। গু খেয়ে রাজনীতির মাঠে নামিনি রে। কথাটা বলে সায়ন ছুরি দিয়ে ছেলেটার গলায় আঁকিবুকি করতে করতে ফিসফিস করে বলতে শুরু করলো, তোকে একটা সিক্রেট বলি শোন। আমরা দু ভাই, আমি সায়ান, আমার ভাই শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে আমাদের কোনো মিল নেই, না দেখতে আর না স্বভাবে। যা আছে সবই অমিল। আমরা দুইজন দুই মেরুর মানুষ। আমাদের রক্ত যেহেতু এক বাবা মায়ের সন্তান, যদি কিছু মিল না থাকে রক্তের বদনাম হয়ে যাবে। তাই কষ্টের সৃষ্টিতে একটা মিল খুঁজে বের করেছি আমরা। সেটা কি জানিস? আমরা দুজনেই হাইড অ্যান্ড সিক খেলতে এবং খেলাতে ভালো পারি। দক্ষ প্লেয়ার বলতে পারিস। এইটুকু বলতেই সায়ন থামে, একা একা ঠোঁট টিপে হাসে। তারপর নক্ষত্র ভরা আকাশের দিকে একবার তাকিয়ে এদিক ওদিক করে ঘাড় ফুটায়। তারপর পুনরায় বলল, আমি ভালোর মুখোশ পরে সবার কাছে ভালো হয়ে চলার চেষ্টা করি।
তবে রেগে গেলে অন্য অন্য কথা। আর শুদ্ধর ভিতরেও যা বাইরেও তা। ও এমন এক ছেলে, নিজের বাপ ভাইয়ের পিছনে বাস দিয়ে জিজ্ঞাসা করে ব্যথা পেল কি না। তাহলে একবার ভাব সে কতটা ক্রেজি। আমি তোকে ছেড়ে দিলেও শুদ্ধর হাতে পড়তে হবে। ওর হাতে পড়লে সহজে মারবে না, তবে তোর বলিষ্ঠ দেহখানা রিসার্চের কাজে লাগাবে। আমার ভাই অপছন্দের কাউকে ধীরে ধীরে মারতে পছন্দ করে, আর ধীরে ধীরে মারলে কষ্ট বেশি হবে। এর চেয়ে আমার হাতে মরে যা। কথা দিচ্ছি আমি কম কষ্টে মারবো তোকে। কথাটা বলেই সায়ন ছেলেটাকে কিছু বলার আগে গলায় ছুরি চালিয়ে দিল। পাক্কা হাত একটুও কাঁপলো না, ধারালো ছুরিতে এবড়ো থেবড়ো হলো না। ঠিক যেভাবে কোরবানির পশুকে জবাই করা হয় ঠিক সেইভাবেই জবাই করলো সায়ন। তার পরনে জামা কাপড় লাল রক্তে রঞ্জিত, চোখ মুখে উচ্ছ্বাস, ঠোঁটে তৃপ্তির হাসি। ছেলেটার গলা দেহের সঙ্গে খানিকটা লাগিয়ে রেখে সায়ন বসা থেকে উঠে দাঁড়ালো। ছেলেটা পিচ ঢালা রাস্তায় ধরফড় করছে, গলা দিয়ে গো গো শব্দ বের হচ্ছে, গলার ফাঁক গলিয়ে গল গল করে রক্তের স্রোত বইছে। কয়েক মিনিট ছেলেটা কাটা মুরগির মতো ছটফট করতে করতে একটা সময় থেমে গেল। চোখ খোলা রাখা অবস্থায় তার প্রাণ পাখি দেহ ত্যাগ করলো। সায়ন পরনে টি শার্টের দিকে তাকিয়ে বিরক্ত হলো। রক্ত মাখা হাতে টি শার্টটা ঝেড়ে মুখে বলল, ধুরবাল, জানোয়ারের রক্তে শীতলের দেওয়া স্বাদের টি শার্টটাই নষ্ট করে ফেললাম। কথাটা বলে মুখে বিরক্তিকর শব্দ করে নানুর হাতে ছুরিটা দিয়ে বাইকে চেপে বসে। উপস্থিত ছেলেপুলেরাই লাশ গায়েব করতে ওস্তাদ, আলাদা করে কিছু বলতে হবে না তাদের। তবে রাজনীতিবিদ জাহিদ হোসেনের একমাত্র ছেলে অঙ্কনকে মন মতো শাস্তি দিতে পেরে মেজাজ ফুরফুরে, খুব শান্তি লাগছে। মনে হচ্ছে পৃথিবীটা এত রঙিন কেন, সুন্দর কেন। সে নির্জন রাস্তায় বাইকের গতি স্বাভাবিক রেখে শীষ বাজাতে বাজাতে প্রফুল্ল সুরে গান ধরল। কাছে আইসো আইসোরে বন্ধু, প্রেমের কারণে ভালোবাইসো পাইসোরে বন্ধু আমায় যতনে। পরের দিন সকালে বন্ধুদের বিদায় জানিয়ে কেবলই এসে বসেছে শুদ্ধ। ডাইনিং টেবিলের চেয়ারে বসে তিন বোন গুজুর গুজুর করছে। আজকে সরকারি ছুটি বিদায় সবাই বাসায় আছে। শুধু সোফায় বসে সামনে স্ট্যান্ডার্ড টেবিলে থাকা এসির রিমোটটা নিয়ে এসি অন করে। টান যায় যায় অবস্থা। সে এখনো তাকে খেয়াল করেনি হয়তো। কাউকে ডেকে পানি চাইলেও শুনতে পাবে না, কারণ সাম্য সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান ছেড়েছে, যেন এটা বিয়ে বাড়ি। হঠাৎ মায়ের বকুনি দিয়ে সে গান বন্ধ করে ফুটবল খেলতে চলে গেল বাগানে। সৃজনা সেখানেই আছে। গান থামায় সকলের কান মাথা যেন বাঁচল। এদিকে শীতল শখ স্বর্ণকে লাল শাক বাঁচতে দিয়ে গেছে সিরাত। তিনজন বাঁচতে বাঁচতেই গল্প করছে। হঠাৎ কি ভেবে শীতল রান্নাঘরে থাকা সীতারা চৌধুরীর দিকে তাকিয়ে বলে ওঠে, ও বড় মা, শুদ্ধ ভাইয়ের বিয়ে দিবে না? দিব, ভালো মেয়ের সন্ধান পেলে খোঁজ দিস। খোঁজ আছে, কিন্তু তোমার ছেলের বউ টিকবে না বিয়ে দিয়ে। আর কি করবা? বরং ভাইয়ার বিয়ের চিন্তা বাদ দিয়ে অহেতুক টাকা পয়সা খরচ না করে ওই টাকাগুলো আমাকে দাও, ট্যুর থেকে ঘুরে আসি। শীতলের কথা শুনে সিমিন এবার খ্যাক করে উঠে ধমকে বলল, এবার কেমন কথা? বড় ভাইকে নিয়ে এভাবে কথা বলে? দিন দিন বিয়াদবের ধারী হচ্ছে একদম। আম্মু, পুরো কথা না শুনে শুধু শুধু বকবে না। শুদ্ধ ভাইয়ের বউ টিকবে না কারণ শুদ্ধ ভাইয়ের সমস্যা আছে। এবার সীতারা সিরাত সিমিন একে অপরের মুখ চাওয়াচাই করলো। এই মেয়ের সমস্যা বলতে কি বোঝাতে চেয়েছে? ওনারা যা ভাবছেন তাই? তার মানে সমস্যার কারণেই শুদ্ধ সায়ন বিয়ে করতে রাজি হয় না। সমস্যা থাকতেও পারে, তাই বলে দুজনেরই? এই আবার কেমন কথা? কই, আগে তো কখনো শোনেনি। শীতল চঞ্চল, কিন্তু সে না জেনে শুনে আন্দাজে কথা বলারও মেয়ে না, তাও আবার শুদ্ধকে নিয়ে। কারণ শুদ্ধকে নিয়ে ভুল বকলেই তার কপালে মায়ের নিশ্চিত। তাই তার কথায় গুরুত্বের সঙ্গে নিলেন ওনারা। অতঃপর তিন যা নিজেরা গুজগুজ করে রান্নাঘর থেকে বেরিয়ে শীতলের কাছে এসে বলে, আরে মা, তুই জানিস কিভাবে শুদ্ধর সমস্যায় আছে? সকাল থেকে ডান হাত চুলকাচ্ছে, টাকা আসবে আসবে বোধ হয়। আচ্ছা, টাকা দেবো, এখন বল। ভাইয়ের বন্ধুরাই বলা বলি করছিল, ভাইয়াও ছিল। উনি নিজেও স্বীকার করেছেন। আমি সায়ন ভাইয়ের রুমে যাওয়ার সময় ওনাদের বলা কথা শুনতে পেয়েছিলাম। শীতলের কথা শুনে সীতারা চিন্তার দ্বিগুণ বেড়ে গেল। এই তাহলে বিয়ে না করার মূল কারণ। এর সমাধানে পাবেন কিভাবে? না না,
জেনে শুনে এসব নিয়ে বসে থাকা যাবে না। আজকেই সারাফাত চৌধুরীর সঙ্গে কথা বলতে হবে। প্রয়োজনে ওই দুই গাধাকে মারতে মারতে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এগুলো চেপে থাকার জিনিস? চেপে রাখলে কি সমাধান হয়? বাবা মায়ের কাছে এত কিসের লজ্জা? না না, এতদিন জানতেন বিধায় ছেলেদের নানান অজুহাত মেনে নিয়েছেন। আজ যেহেতু জেনেই নিলেন, আর বসে থাকবেন না। এদিকে সোফায় বসা শুদ্ধের ফোন স্ক্রল করা আঙ্গুলটা থেমে গেছে। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে মায়ের চিন্তিত মুখের দিকে। ওদের বলা কথাবার্তা ও চিন্তাধারা দেখে শুদ্ধ একবার নিজের শরীরের দিকে তাকালো, তারপর বিড়বিড় করে বলল, কি আশ্চর্য! সমস্যা আমার, আমি কিছু জানি না, অথচ বাড়ি শুধু সবাই জেনে বসে আছে। বিড়বিড় করে কথাটা বলেই সে পুনরায় ফোন স্ক্রল করতে করতে হাত ছাড়লো। শীতল, বাগান থেকে একটা চেলাকাটা এনে দে তো। শরীরটা ম্যাচ ম্যাচ করছে, কাউকে ইচ্ছা মতো পিটাই। শীতল বাগান থেকে একটা চেলা কাটে এনে দিত। শরীর ম্যাচ ম্যাচ করছে, কাউকে ইচ্ছে মতো পিটাই। আচমকা শুদ্ধের কথা শুনে চমকে উঠল উপস্থিত সকলে। ঘাড় বাঁকিয়ে তাকালো আরাম করে বসা শুদ্ধের দিকে। এই ছেলে আবার কখন এলো? এলো তো এলো, কাউকে ডাকলো না কেন? এদিকে শুদ্ধের কথা শোনা মাত্রই শীতল লাফ মেরে উঠে দাঁড়িয়েছে। চোখ মুখে ভয়, ফাটা বেলুনের মতো চুপসে গেছে তার আদরে মুখখানা। মস্তিষ্কে বারংবার ধাক্কা খেতে লাগলো একটাই কথা, যা, শুনে ফেললো না তো? শুনলে কি হবে? যখনই কিছু বলে তখনই এলো ভূতের মতো হাজির হয়। এ কোন জ্বালা রে ভাই, এ কোন বিপদ! কিন্তু এখন কি হবে? কি করে নিজেকে বাঁচাবে? পেট ব্যথা করছে না কেন? অন্য সময় তো খুব মাথা ঘুরায়, চোখে ঝাপসা দেখে, সবকিছু অন্ধকার হয়ে আসে। তাহলে এখন কিছু হচ্ছে না কেন? অসুখ ছ্যাঁচড়া লেভেলের, নয়তোবা যখন দরকার তখন হয় না, আবার যখন প্রয়োজন হয় না তখন দল বেঁধে শরীরের উপর হামলা করে। ইস, এই মুহূর্তে মাথা ঘুরে পড়ে গেলে বাঁচার একটা সম্ভাবনা ছিল। এসব ভাবতে ভাবতে সে হাতের মুঠোয় থাকা শাকগুলো রেখে মিনমিন করে বলে, এই আপু, আমি ওয়াশরুমে যাব, আসছি এক্ষুনি। কথাটা শোনা মাত্রই শুদ্ধ উঠে এসে তার পট আটকে দাঁড়ায়। তারপর বা হাতে থাকা ফোনটা পকেটে রেখেই বলে, আগে আমাকে তোর কথা ও কাজের হিসাবটা ঠিকঠাক বুঝিয়ে দিয়ে যা। এবার ছটপট বলতে কি, তখন কার সমস্যার কথা বলছিলি? আমি কিছু বলিনি ভাইয়া। কিন্তু আমি যে অনেক কিছুই বলতে শুনলাম। ভুল শুনেছেন হয়তো, বয়স হলে মানুষ ভুলভাল শুনে। ও, এবার যা, বাগান থেকে চেলাকাট নিয়ে আয়। আর ভুলভাল কিছু বলবো না ভাইয়া। স্বীকার করছিস তাহলে ভুলভাল বকেছিস? স্বীকার না করে উপায় আছে, চেলা গাছের মার খুব লাগে। কথাটা বলেই শীতল চুপসানো মুখে বড় মার দিকে তাকায়, চোখে মুখে বাঁচার আকুতি। শীতলকে যারা করতে দেখে সিতারা চৌধুরী ছেলের বাহু ধরে নিজের দিকে ঘোরান। সুযোগ বুঝে ছেলের মাথায় পিঠে হাত বুলিয়ে স্নেহে সুরে বললেন, রোগের কাছে লজ্জা করতে নেই বাবা, এখন সব রোগের চিকিৎসায় আছে। সন্তানের কাছে মা হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত ছায়া। মায়ের কাছে কিসের লজ্জা? ডাক্তারের কাছে যা বাবা। সায়ন কই? ওকে ধরে বেঁধে নিয়ে যা। মায়ের কথাগুলো মন দিয়ে শুনল শুদ্ধ, তবে কিছু বলার আগে সায়নের বাইকের শব্দ শুনে কথাগুলো আপাতত চেপে গেল। রাতে সায়ন বেরিয়ে কেবল বাসায় ফিরল, পরনে ঝকঝকে নতুন প্যান্ট ও টি শার্ট। কে বলবে এই ছেলে গত রাতে ভয়ানক কাণ্ড ঘটিয়েছে? সায়ন বাইকের চাবি আঙ্গুল নিয়ে ঘোরাতে ঘোরাতে বাড়িতে প্রবেশ করে। রান্নাঘরের সামনে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সবাই এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে শান্তি দিবি না বলে ঠিক করেছিস তুই। আর কত টেনশনে রাখবি তুই আমায়? মায়ের থমথমে মুখে তিক্ত কথা শুনে সায়নের ভ্রুজোড়া কুচকে গেল। সে একবার শুদ্ধের দিকে তাকালো, তারপর মায়ের মুখোমুখি দাঁড়িয়ে বলল, কি করেছি আমি? সকাল সকাল বকছো কেন আমায়? বকবো না তো কি করব? তোর সমস্যা আছে, জানাসনি কেন? সমস্যা? আমার আবার কিসের সমস্যা? সীতারা জবাব দিতে পারলেন না, হঠাৎ ওনার কথা আটকে গেল। মাকে থামতে দেখে শুদ্ধ ফিচেল হাসে, তারপর জবাবে বলে, তোমার নাকি শারীরিক সমস্যা আছে, এই জন্য বিয়ে করতে ভয় পাও? মায়েরই বলতে যাচ্ছে আর কি। হোয়াট? এসব কে বলেছে? কার থেকে এসব শুনেছো আম্মু? ভাইকে রাখতে দেখে কেন যেন শুদ্ধের বেশ মজাই লাগলো। সে আর চোখে সিঁড়ির উপর তাকিয়ে এবার জবাব দিল, শীতল বলেছে। সায়ন সহ সবাই আশেপাশে তাকিয়ে শীতলকে পেল না। বড়দের কথার মাঝে পালিয়েছে সে। শীতলের নাম শুনে সায়নের ভ্রুজোড়া সমান হয়ে গেল। এগিয়ে এসে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে হাতের উল্টো পিঠে মুখ মুছল, তারপর বলল,
ওই পাগলের কথা শুনে তুমিও পাগল হলে আম্মু? ওসব কিছু না, সময় হোক আমিও তোমাদের বিয়ের কথা জানাবো। যাই হোক, খাবার বারো, আমি ফ্রেশ হয়ে আসছি। সত্যি সমস্যা নেই তোদের? যদি নাই থাকে বিয়েতে এত ভয় কিসের? সামনে ব্যস্ততা আরও বাড়বে। কখন বাড়ি ফিরি না ফিরি ঠিক ঠিকানা নাই। এখন বউ আনলে বউ টিকবে না, এর চেয়ে একটু সময় দাও, আর কিছুদিন পর জলজ্যান্ত বৌমা এনে দিব। কথাটা বলেই সায়ন সিমির দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, তোমার না ডাক্তারের কাছে যাওয়ার কথা, গিয়েছিলে? না রে বাপ, আর একটু পরে বের হব। ওকে, আমি সিরিয়াল দিয়ে দিয়েছি, তুমি শুধু ডক্টরের সহকারীকে আমার নাম বলবে, তাহলেই হবে। শুদ্ধ, বাইরে যাবি? কাজ আছে নাকি তোর? না, কেন? তাহলে ছোট আম্মুদের সঙ্গে যা। কথাটা বলেই সায়ন হাত দিয়ে তার চুলে ব্যাক ব্রাশ করতে করতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। শীতলা চৌধুরী বুঝলেন ছেলেদের সমস্যা নেই, শীতলে বোধহয় বুঝতে ভুল করেছে। তবে এক পক্ষে খুব ভালোই হয়েছে, ব্যাপারটা সবারই জানা থাকলো। এ নিয়ে কেউ কথা বাড়ালেন না। তবে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। শুদ্ধ আর দাঁড়ালো না, সিমিকে রেডি হতে বলে নিজের রুমের দিকে পা বাড়ালো। কিছু বলবি? সায়নের কথা শুনে ধীর পায়ে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো স্বর্ণ। একেবারে নিঃশব্দে এসেছে, তাও সায়ন তার উপস্থিতি বুঝে ফেলেছে। তাকে দেখে সায়ন শার্টের বোতাম খুলে ঘামে ভেজা শার্টটা ছুঁড়ে মারে কর্নারে রাখা বিন ব্যাগের উপর। খালি গায়ে সিলিং ফ্যান বরাবর বসে পুনরায় জিজ্ঞেস করলো, কথা কানে যায় না? এক কথা কতবার জিজ্ঞাসা করব? স্বর্ণ নিরুত্তর থেকে নির্বিকার ভঙ্গিতে এসে দাঁড়ায় সায়নের মুখে। তবে মুখে কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল। সায়নও তাই। কিছুক্ষণ এভাবে চোখে চোখে কথা বলে স্বর্ণ রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে পেছনে না ঘুরে মুখ খুলল। ইনসান অঙ্কনের কাছে। অঙ্কন রাজনীতিবিদের ছেলে। অঙ্কনকে না পেয়ে সন্দেহের তীর আপনার উপরে আসতে পারে, কাজে সাবধান। সায়ন শুনল, তার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। হাসতে হাসতে এসে শরীর এলিয়ে দিল নরম বিছানায়। তারপর ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকিয়ে শুধালো, গত রাতে আমার পিছু নিয়েছিলি কেন? দেখতে। দেখ কেমন লাগলো? রাজনীতি করলে রাজনীতির বীরদের মাঝেও হিংস্রতা রাখা উচিত, নয়তোবা অন্যরা পিষে মারতে দুইবার ভাববে না। কাজেই মন্দ লাগেনি। ভয় লাগছে না আমাকে? কেন? অল্পতে যারা ভয় পায় তাদের জীবনে সফলতার প্রাপ্তি ধরা দেয় না। এসবের মধ্যে নিজেকে আর জড়াস না, তোর কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না। এটা আগে ভাবা উচিত ছিল। নিজের হাতে খুন করতে শিখিয়ে এখন নীতি কথা অর্থহীন নয় কি? পরিস্থিতি আমিও পরিস্থিতি বুঝে কাজ করতে প্রস্তুত। বাড়ির সবাই জানলে কি হবে ভেবেছিস? পিছু ফেরার পথ বন্ধ, আর কিছু করার নেই। কথাটা বলে স্বর্ণ যেভাবে এসেছিল সেভাবে বেরিয়ে গেল। তাকে যেতে দেখে সায়ন হাসে, অদ্ভুত সেই হাসি। তারপর হাসতে হাসতে বিড়বিড় করে বলে, এই না হলে চৌধুরীদের রক্ত? প্রায় আধা ঘন্টা পর সিমিন আর শীতল রেডি হয়ে পার্কিং লটে এসে দাঁড়িয়েছে। সিমিন তখনকার ঘটনার জন্য শীতলকে এখনো বকছে। শীতল মুখ গোমরা করে চুপ করে মায়ের বকুনি শুনেছে। এখানে সত্যিই তার দোষ নেই, সে যা শুনেছে তাই বলেছে, একটা কথাও আগ বাড়িয়ে বলেনি। এসব নিয়ে শুদ্ধের ফ্রেন্ডরা নিজেরা হাসাহাসি করেছিল। শুদ্ধের কাঁধে হাত রেখে কিসব বোঝাচ্ছিল। তাদের কথা শুনেই শুদ্ধের সমস্যার কথা জেনে সবাইকে জানানোর কথা ভেবেছিল সে। তার কপাল খারাপ, নয়তো যখনই যা বলে শুদ্ধ শুনতে পায় কেন? বাসায় নেই জেনেই কথাটা তুলেছিল, কিন্তু কে জানতো কখন এসে ঘাপটি মেরে বসেছে সে বিশুদ্ধ পুরুষ। আর কিছু বললেই মারতে হবে কেন? সুন্দর করে বুঝিয়ে বলা যায় না? মনে মনে এসব ভাবতে ভাবতে হঠাৎ কানে এলো, গাড়িতে বসো ছোট আম্মু। কথাটা বলেই শুদ্ধ গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে। সিমিনও বসেন। শীতল বিস্ময় নিয়ে শুদ্ধের দিকে তাকায়। এ লোক তাদের সঙ্গে যাবে নাকি? ওমা, এ কি সর্বনাশের কথা! তারা কি বিয়ে বাড়ি যাচ্ছে যে সে সঙ্গে যেতে হবে? তারা যাচ্ছে ডাক্তারের কাছে, কারণ তার পিরিয়ড জনিত কিছু সমস্যা রয়েছে। শুধু গেলে সে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবে না তো। তার সামনে বলবেই বা কিভাবে তার সমস্যার কথা? ওইদিকে তাকে গাড়িতে বসতে না দেখে শুদ্ধ হর্ন বাজায়।
শীতল বলার মতো কোনো শব্দ না পেয়ে রাগে গজগজ করতে করতে সুধের পাশে বসে। গাড়িতেও চলতে লাগলো হাসপাতালের পথে। রাস্তায় কে নিয়ে যেন ইয়া বড় মিছিল বের হয়েছে। দলে দলে ছেলেপুলেদের একটাই জয়ধ্বনি, বিচার চাই, বিচার চাই। সেই মিছিল পার হতে একটু সময় লাগে। জ্যামে বাঁধা গাড়িগুলো ছুটতে লাগলো আরো 20 মিনিট। এক জায়গায় পানির পাইপ ফেটে পানি বের হয়ে রাস্তার দুপাশে পানি জমে গেছে। রাস্তা পার হতে গিয়ে দু একজন খিস্তি করে চলে যাচ্ছে। এইসব নানান ঝামেলা শেষে অতঃপর হসপিটালে পৌঁছায় একটু দেরিতে। কিন্তু রিসেপশনের কাছে যেতেই সিমিনের স্কুল ফ্রেন্ডকে কাঁদতে দেখে দাঁড়িয়ে যায়। একবার মেয়ের দিকে তাকিয়ে আবার শুদ্ধের দিকে তাকায়। ওনাকে মুখে মুখে তাকাতেই দেখে শুদ্ধ বলল, কি হলো, চলো। উনি এবার আমতা আমতা করে বলেন, বাপ, তুই শীতলকে নিয়ে ডাক্তারের চেম্বারে যা, আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ? ওই যে বোরখা পরা মেয়েটা হাউমাউ করে কাঁদছে, ও আমার বান্ধবী, একসঙ্গে পড়ছি আমরা। ও কাঁদছে কেন দেখে আসি। হসপিটালের ভেতরেই থাকবে, এক পা বাইরে যাওয়ার প্রয়োজন হলেও আমাকে কল দেবে। কথাটা বলেই শুদ্ধ শীতলকে নিয়ে ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়াতেই শীতলের নাম ধরে ভেতরে ডাকে। আসতে অনেক দেরি করাতে তারাই শেষ পেশেন্ট। শীতল দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে। এবার কি হবে? এদিকে পুনরায় নাম ধরে ডাকলো, শুদ্ধকে যেতে বলে, আর নিজেও যেতে নিলে শীতল হড়বড় করে বলে, না না, আপনাকে যেতে হবে না, আপনি এখানেই দাঁড়ান। কেন, আমি গেলে কি সমস্যা? আছে অনেক সমস্যা। কথাটা বলে শীতল একা একাই ডাক্তারের রুমে ঢুকে। ডাক্তার ওকে যা জিজ্ঞেস করলো আমতা আমতা করেই বলল। মহিলা ডাক্তার তবুও সে থতমত খাচ্ছে। তা দেখে ডাক্তার জিজ্ঞেস করলো, সঙ্গে কেউ এসেছে? শুদ্ধ শীতল পুরো কথা শেষ করার আগে সহকারী মেয়েটা হাঁক ছেড়ে বাইরে থাকা তার অভিভাবককে ডাকে। পাশের চেয়ারে কাউকে বসতে দেখে শীতল সিমিন ভেবে খুশি মনে তাকিয়ে হতবাক হয়ে গেল। আবারও শুদ্ধ ভাই, এই ছেলেটা অভিভাবক, এবং এই মেয়ে এখনো অবিবাহিত দেখে ডাক্তার ধরেই নিলেন এই ছেলেই তার ফিয়ান্সে। আর তাছাড়া এই মেয়ের হাতের অনামিকাতেও তো জলজল করছে খুব সুন্দর স্বর্ণের আংটি। তাছাড়া মেয়েরা আপন ভাইকে নিয়ে এই সমস্যা নিয়ে সচরাচর আসবে না তো, তাই তিনি ধরেই নিলেন পাশে বসা সুদর্শন ছেলেটা মেয়েটার হবু স্বামী কিংবা বয়ফ্রেন্ড। তাই রসিক মানুষ হিসেবে তিনি প্রেসক্রিপশন লিখতে লিখতেই বললেন, মেডিসিন দিয়ে আমি আমার দায়িত্ব পালন করলাম, এবার আপনিও তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলুন। ডাক্তারের কথা শুনে শুদ্ধের ভ্রু কুঁচকে এলো। তার বিয়ের সঙ্গে শীতলের রোগের কি সম্পর্ক? কি সব বলে এই ডাক্তার? তাকে ভ্রু কুঁচকাতে দেখে ডাক্তার এবার নিজে মুখ খুললেন। অবিবাহিত মেয়েদের কিছু কিছু রোগের ট্রিটমেন্ট বিয়ের পর অনেক মেয়ের পিরিয়ডজনিত রোগের সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যায়। আমি কি বলতে চাচ্ছি আশা করি এবার বুঝতে পেরেছেন। অবিবাহিত মেয়েদের কিছু কিছু রোগের ট্রিটমেন্ট বিয়ের পর অনেক মেয়ের পিরিয়ডজনিত সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যায়। আমি কি বলতে চাচ্ছি আশা করি এবার বুঝতে পেরেছেন। আমি ওর কাজিন। ডাক্তারের কথা শুনে শুদ্ধ আর চোখে একবার শীতলের দিকে তাকালো। শীতল চোখ বড় বড় করে ডাক্তারের দিকেই তাকিয়ে আছে। কি আশ্চর্য, এই ডাক্তার নাকি পাগল? না জেনে শুনে তখন থেকে ভুলভাল বকেই যাচ্ছে। পৃথিবীতে পুরুষ পেল না বিশুদ্ধ, পুরুষটাকেই তার হবু স্বামীর খেতাব দিয়ে দিল। অন্যায়, ঘোর অন্যায়। এই অন্যায় মুখ বুঝে মেনে নেওয়া যায় না। সেও নেবে না, কখনো না, কিছুতেই না। তাই সে থতমত মুখে জবাব দিল, উনি আমার আপন চাচাতো ভাই। না আমাদের প্রেম ছিল, না আছে, আর না ভবিষ্যতে কোনোদিন হবে। যদি পৃথিবীতে পুরুষ হিসেবে শুধু উনিই বেঁচে থাকে তবুও আমি ওনাকে বিয়ে করব না। হ্যাঁ, আমার বোনের মেয়েও এই কথা বলতো। দেখতেই পারতো না তার চাচাতো ভাইকে, গালমন্দ করতেও বাদ রাখতো না। এখন সেই ছেলেরই বাচ্চার মাসে এসে খেলেই সংসার করছে দুজন। কেউ কাউকে ছাড়া একদ্বন্দ্ব থাকতে পারে না। তোমরাও তাই করবে, মিলিয়ে নিও। এবার কি বলবে ভেবে পেল না শীতল। এসব কি কথা? এসব কোনো কথা হলো? একসঙ্গে এক বাড়িতে বড় হয়েছে তারা, দিনরাত ঝগড়া করে, মারামারিও করে। তাদের মিল অসম্ভব। মুদ্রা কথা, এই লোক আর যাই হোক ভালো বর হতেই পারবে না। সারাদিন খ্যাক খ্যাক করে, ধমকায়, মারে। যে পাগল এই লোককে বিয়ে করবে করুক কে, সে এর মধ্যে ছিল না, ভবিষ্যতে থাকার প্রশ্নই আসে না। শীতল এসব মনে মনে ডাক্তারের গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত। তখনই শুদ্ধ এক ভ্রু উঁচু করে বিরক্তি নিয়ে বলল, বাড়তি কথার প্রয়োজন দেখছে না। তাছাড়া বললেই কি আমি তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি? তাই তো যাচ্ছ, নয়তো বলছো না কেন কিছু? কি বলবো? আমি কি তোকে ডাক্তারকে এসব বলতে শিখিয়ে দিয়েছি? উনিই তো এসব অবধি ভুলভাল বকে যাচ্ছে। শুরুতেই ভুল শুধরে দিলে না কেন? সেই দায় আমার না। গলার সাউন্ড আস্তে,
নয়তো থাপড়ে গাল লাল করে দেবো বেয়াদব। তাদের দুজনের ঝগড়া দেখে ডাক্তার নিজেই থতমত খেয়ে গেলেন। ধুর, বেশি বকার জন্য এমনই হলো। পেশায় ডাক্তার হলে উনি একটু বাচাল প্রকৃতির। পৃথিবীতে নানা রকমের মানুষের বসবাস। কেউ কেউ আছে হাসতে ভালোবাসে, কেউ কেউ আছে খেতে ভালোবাসে, কেউ বা ঘুরতে, আর উনি কথা বলতে ভালোবাসে। এর আগেও আগ বাড়িয়ে কথা বলায় বিপাকে পড়েছিলেন, আজও তাই। তবে না, কারণ ওনার অন্ধ মন এখনো চিৎকার করে বলছে এদের মাঝে কিছু ঘটবে। কারণ প্রায় কাজিন লাভ স্টোরির শুভারম্ভ হয় ঝগড়া মারামারি দিয়ে। শুদ্ধে ধমক খেয়ে শীতল আর একটাও কথা বলল না। মন মেজাজ বিগড়ে গেছে। এই পাগল ডাক্তার তার ফুরফুরে মেজাজকে নিজের হাতেই খুন করেছে। তাই সে রাগে ফুসফুস করে অন্যদিকে তাকিয়ে রয়। তখনই ডাক্তার বেশ কিছু পরামর্শ দিয়ে প্রেসক্রিপশন এগিয়ে দিল। শুধু সেটাতে একবার নজর বুলিয়ে উঠে চেম্বার থেকে বেরিয়ে গেল। শীতলও পিছু পিছু গেল। আশেপাশে সিমিনকে না দেখে সিঁড়ি বেয়ে নিচে নামলো দুজন। মুখে রা নেই কারো। রিসেপশন থেকে কয়েক হাত দূরে সিমিন একজন মহিলার পাশেই বসে আছে। ছলো ছলো চোখে তাকিয়ে সান্ত্বনা বাণী ছড়াচ্ছে। যে মহিলা কাঁদছে ওনার বাবা মারা গেছে, লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। একটু পর লাশ নিয়ে চলেও গেলেন ওনারা। শুদ্ধ হাসপাতালের সামনে থেকে সব মেডিসিনগুলো নিয়ে সিমিনের হাতে দিল। তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ডাক্তার কি বললো না বললো শুদ্ধ থাকে আপাতত কিছু জিজ্ঞাসা না করলো সিমিন। তবে তাদের গাড়িটা কিছু তো যেতেই শীতল গমগমে সুরে বলে ওঠে, ক্ষুধা লেগেছে আমার। মেয়ের কথা শুনে পেছনের সিটে বসা সিমিন বললেন, বাড়ি গিয়ে খাস? এই তো প্রায় চলেই এসেছি। না, আমি এখনই কিছু খাবো। জেদ করে না মা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তাছাড়া বাইরের খাবার বারণ না তোর। আর একটু ধৈর্য ধর, বাড়ি গিয়ে পেট পুড়ে খাস। না, আমি কাচ্চি খাবো মানে খাবোই। তুমি গাড়ি থামাতে বলো। শীতলের কথা শুনে শুদ্ধ গাড়ি থামালো না। সে তার সুবিধা মতোই হুইল ঘুরিয়ে যাচ্ছে। শীতল তাকে তো বলেইনি, তাহলে সে কেন গাড়ি থামাবে? গাড়ি থামাচ্ছে না দেখে শীতল কটমট করে শুদ্ধের দিকে তাকিয়ে বলে, গাড়ি থামান শুদ্ধ ভাই, আমি নামবো। পারবো না। কেন? জানি না। সব সময় এমন ভালো লাগে না কিন্তু। আমারও। আম্মু কিছু বলছো না কেন? এবার রাগ হচ্ছে কিন্তু আমার। সিনিমিন কোনো জবাব দিলেন না, বরং তার কথা শুনে শুদ্ধ পুনরায় বাঁকাভাবে জবাব দিল, রাগলে রাগ কর, বারণ করেছে কে? বললাম তো কাচ্চি খাবো। বললাম তো খেতে হবে না। গাড়ি থামাবেন নাকি? না। বড় আব্বুকে বলে কিন্তু। শুধু পকেট থেকে ফোন বের করে শীতলের দিকে এগিয়ে দিল। অর্থাৎ এই মুহূর্তেই বলতে বলেছে। শীতল ফোন ধরল না, কারণ কথা বলতে বলতেই কাচ্চি ঘর পার হয়ে গেছে। শীতল মনের দুঃখে জানলার দিকে তাকিয়ে রইল। ভেবেও নিল জীবনেও কাচ্চি খাওয়ার কথা কাউকে বলবে না, নিজের মাকেও না। সব সময় এমনই করে এরা। জ্যাম না থাকার শুদ্ধ একেবারে চৌধুরী নিবাসের পার্কিং লটেই গাড়ি থামায়। গাড়িটা থামতেই শীতল গাড়ি থেকে হনহন করে নেমে বাসার ভেতর প্রবেশ করে। তা দেখে সারাফত চৌধুরী ড্রয়িং রুমে বসে ফোনে কথা বলছেন। কথা শুনে মনে হলো উনি আজ বিকেলে অফিসের কাজে দেশের বাইরে যাবেন। শুদ্ধের নামে পেট ভর্তি অভিযোগ নিয়ে সেও পাশে বসলো। অপেক্ষা করতে লাগলো ওনার কথা শেষ হওয়ার। মিনিট দুয়েক পরে উনি কল কেটে মুখে হাসি এঁটে বলে। শীতল ওনার কথার জবাব না দিয়ে হড়বড় করে বলল, বড় আপু শুদ্ধ ভাই সিগারেট খায়, আমি নিজের চোখে দেখেছি। সিমিনের সঙ্গে কেবলই এসে দাঁড়িয়েছে শুদ্ধ। বাবার কাছে শীতলের করা অভিযোগ শুনেও নির্বিকাশ। পাশে বসে হাঁক ছেড়ে পানি দিতে বলল। সিরাত পানি দিয়ে গেলে পান করে সোফাতে গায়ে এলিয়ে দিল। এদিকে একটা অভিযোগ করে থামলো না শীতল, বরং একের পর এক অভিযোগের ঝুলি খুলে বসলো। মনের যত রাগ ছিল সুযোগ বুঝে উগরে দিল। ছেলেরা বড় হয়েছে, তার সব অভ্যাস নিয়ে কথা বলা সাজে না। তবুও তিনি শীতলের কথা শুনে গম্ভীর সুরে বারণ করলেন। শাসালেও যেন বাড়ির ছোটদের সামনে সিগারেট না খায়। এগুলো শরীরের জন্য খুব ক্ষতিকর, ভালো হয় এসব বর্জন করলে। শুধু বাবার কথাগুলো মন দিয়ে শুনে শীতলের দিকে তাকায়। শীতলের ঠোঁটে মিটি মিটি হাসি, অর্থাৎ সে খুব খুশি। শীতলকে হাসতে দেখে শুদ্ধের ঠোঁটেও ফিচেল হাসি ফুটে। সে কেন হাসলো সেই জানে। তবে তাকে বকা খাওয়াতে পেরে শীতল আর বসলো না, ফ্রেশ হতে চলে গেল। আর তার যাওয়ার দিকে তাকিয়ে শুদ্ধ ভাবলো, সিগারেট নিয়ে যার এত বিরোধী থাকে সিগারেট টানালে কেমন হয়। বিকেলের দিকে শখ আর স্বর্ণ টুকটাক কেনাকাটা করে
একসঙ্গে বাসায় ফিরছিল। হঠাৎ মাঝপথে দেখা হলো আহনাফের সঙ্গে। পাশ কেটে চলে যাওয়ার জন্য মন স্থির করলেও আহনাফ হাসি মুখে তাদের সামনে এসে দাঁড়ায়। হাসি মুখে কুশল বিনিময় করলো। চৌধুরী নিবাসে সবার কথাই শুধালো। ওরাও ভদ্রতার খাতিরে জবাব দিল। আহনাফ আশপাশ দেখে মাথা চুলকে আকস্মিক বলে বসলো, শখ, তোমাকে কিছু বলার ছিল। জি বলুন। না মানে, আহনাফ আমতা আমতা করে স্বর্ণের দিকে তাকালো। স্বর্ণ আর চোখে শখের দিকে তাকায়। আহনাফের মতিগতি দেখে সে সব বুঝে ফেলেছে। এই অবধি অনেক প্রস্তাবই পেয়েছে, তাই তারও ধারণা আছে। তবে শখের কথা বলা তাকানো পূর্বের মতোই শান্ত স্থির। সে স্বাভাবিকভাবে চুপ করে দাঁড়িয়ে আছে। তার পরনে মিষ্টি কালার থ্রি পিস ও কালো হিজাব। হেঁটে আসায় নাকের ডগায় জমেছে বিন্দু বিন্দু ঘাম, তবে বেশ লাগছে, যেন মন মাতানো কোনো ফুল। আহনাফের চোখে মুখে মুগ্ধতা দেখে স্বর্ণ আবার বোনের দিকে তাকালো। ভাবলো বোনের ইশারা পেলে সামনে হাঁটা শুরু করবে, কিন্তু শখ তাকে কোনো ইশারা না করেই বলল, বলুন, আমি শুনছি। এদিকে হাতে খুব একটা সময় নেই। তাছাড়া চৌধুরী নিবাসের মেয়েদের দাঁড় করিয়ে রাখলে অনেকেই বিরক্ত করছে ভেবে তেড়ে আসতে পারে। তাই সেও ভাবলো মনের কথাই বলে দেবে, কিন্তু সে মুখ খোলার আগে স্বর্ণ বলে, আপু একটু দাঁড়াও, আমি আইসক্রিম নিয়ে আসছি। কথাটা বলে স্বর্ণ সামনের দোকানের দিকে এগিয়ে গেল। সুযোগ বুঝে আহনাফ মনে মনে স্বর্ণকে ধন্যবাদ দিয়ে অকপটে বলেই ফেলে, এই যে হবু ডক্টর আমার মনের ডক্টর হবেন? শখ সাথে সাথে কোনো জবাব দিল না, তবে তার চোখে মুখে অস্বস্তি ফুটে উঠেছে। আর তাছাড়া যতটুকু জানে, এই মানুষটা তার বড় ভাই সায়নের চেনা কেউ। একদিন দেখা হয়েছে তাদের, খুব সামান্য কথাও হয়েছে। তাই তার এমন প্রস্তাব সহসা গ্রহণের প্রশ্নই আসে না। তবে কিছু না বলে চোতা হয়ে যায়, কিন্তু কি বলবে বুঝে উঠতে পারলো না। তার মনের কথা বোধহয় বুঝলো আহনাফ, তাই সে বলল, প্রেম করার ইচ্ছা নেই আমারও, বউ বানাবো তোমায়। সায়ন ভাইয়াকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে বাবা। আশা করছি পারিবারিকভাবে খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। শখ চুপ করে শুনল, তারপর অস্বস্তি থেকে বাঁচতে বলল, আসি তাহলে। কথাটা বলে কিছু বলার সুযোগ না দিয়ে হাঁটা ধরে। দোকানে খুব ভিড় থাকায় সেও এগিয়ে গিয়ে দাঁড়ালো স্বর্ণের পাশে। স্বর্ণের রাগান্বিত মুখশ্রী দেখে কিছু বলার আগে নজর গেল পাশে পাশে দাঁড়ানো সেদিনে সে পুলিশের দিকে। নামটা বোধহয় ইনসান। সিভিল ড্রেসে থাকলেও চিনতে অসুবিধা হলো না। তবে স্বর্ণর রেগে থাকার কারণ বুঝলো না সে। দোকানের ভিড় দেখে আহনাফ পাশের দোকান থেকে আইসক্রিম কিনে দোকানের সামনে এসে স্বর্ণের নাম ধরে ডাকে। তারা তাকালে ইশারা করে তাদের বেরিয়ে আসতে বলে। দুবোন চোখাচোখি করে বেরিয়ে এলো। আহনাফ স্বর্ণের হাতে অনেকগুলো আইসক্রিম ধরিয়ে দিয়ে বলল, বড় ভাইয়া হিসেবে দিলাম, না করলে শুনছে না। স্বর্ণের মুখভঙ্গি এখন স্বাভাবিক। সে বোনের দিকে একবার তাকিয়ে মুখ টিপে হেসে বলে, ঘুষ দিচ্ছেন দেন, না করব না, কিন্তু ঘুষের বিনিময়ে বোন চাইলে দেব না কিন্তু। কথাটা শুনে আহনাফ হেসে ফেলে। হাসার কারণে চমৎকারভাবে দারুণ দুটো টোল পড়ে গালে। শখ দেখলো কিনা বোঝা গেল না, কারণ সে অন্যদিকে তাকিয়ে আছে। স্বর্ণ মজা করেছে দেখে আহনাফও হাসতে হাসতেই বলে, তাহলে কি দিলে বোন দেবে শুনি? লেনা দেনাতে কাজ হবে না, আমার বোনকে পেতে হলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে দিতেন যান জীবন কয়লা হয়ে গেছে, এখন বউ পেতেও পরীক্ষা দিতে হবে? তা তো হবে, আমার বোনকে তো আর যাত্রার হাতে তুলে দিতে পারি না। তা তো অবশ্যই। তা বলুন ম্যাম, কি পরীক্ষা দিতে হবে? সময় হলে জানিয়ে দেব। আজ আসে। কথাটা বলেই স্বর্ণ শখের হাতটা ধরে হাঁটা ধরে। আর 2 মিনিট হাঁটলেই চৌধুরী নিবাস, তাই আর রিক্সা নিল না। তবে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল দুজোড়া চোখ। একজনের চোখে মুগ্ধতা, একজনের চোখে মুগ্ধতা তো অন্যজনের চোখে হিংস্রতা। দুপুরের দিকে হাসপাতাল থেকে ফিরে রুম থেকে বের হয়নি শুদ্ধ। এত ডেকেও সারা তো দূর, দুপুরে খাবারটাও খায়নি অবধি, হয়তো কোনো কাজে ব্যস্ত। সে বাড়ি এলে মাঝে মাঝে এমন করে। বন্ধ রুমে কি করে একমাত্র সেই জানে। তার রুমের সঙ্গে লাগানো আরেকটা বড় রুম রয়েছে। সেটা রুম না, ঠিক ল্যাব বলা যায়। যেহেতু সে একজন সায়েন্টিস্ট, তার কাজ গবেষণা করা, মেধা ও শ্রম কাজে লাগিয়ে নিত্য নতুন জিনিস আবিষ্কার করা। ছেলের কথা চিন্তা করে শারাফত চৌধুরী নিজে থেকে এটা বানিয়ে দিয়েছেন। সাজিয়েছেন নান্দনিক উপায়ে, কৃত্রিম লাইটের ঝালকানিতে,
পুরো ল্যাব দিনের মতো আলোকিত থাকলেও বিশেষ এক উপায়ে বাইরের আলো বাতাস চলাচল ও বন্ধের ব্যবস্থাও রয়েছে, এবং ল্যাবেতে কাউন্টার স্পেসও রয়েছে পর্যাপ্ত পরিমাণের। ল্যাবের এক এক টেবিলে এক এক ধরনের পরীক্ষা নিরীক্ষা, ডাটা সংগ্রহ ও গবেষণার স্থান হিসেবে যথাযথ। এমনকি গবেষণার কাজে ব্যবহৃত জিনিসপত্র হাতের নাগালে পাওয়ার জন্য বেদে টেবিলে কিংবা সেলফে ধরে ধরে সাজানো। সেগুলো রিমোট কন্ট্রোল সিস্টেমে, রিমোটের বোতাম চাপলে টেবিল তার সম্মুখে হাজির হবে, কাজ ফুরালে রিমোটের সাহায্যে পূর্বের স্থানে চলে যাবে। এক কথায় সব সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আধুনিক উপায়ে ল্যাবটা তৈরি করা হয়েছে। তবে তার রুমে ঢুকলে বোঝার উপায় নেই এখানে ল্যাব আছে বা থাকতে পারে। ল্যাবে প্রবেশের গেটে রয়েছে বাটন লক এবং বৈদ্যুতিক শকের বিশেষ ব্যবস্থা। এক অধিক ভুল লক চাপলে শুদ্ধের কাছে অ্যালার্ট নোটিফিকেশন যাবে, এবং সেটা কনফার্ম মেসেজ না পেলে বৈদ্যুতিক শকে সেই ব্যক্তির পুরো শরীর ঝলসে দিতে পারে। এই মুহূর্তে মনোযোগ সহকারে চোখে চশমা, মুখে মাস্ক, গায়ে অ্যাপ্রন ও হাতে একটা মোটা সিরিজ নিয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কাছের জারের দিকে। জারে ছটফট করছে সাদা ধবধবে একটি পুরুষ ইঁদুর। মেডিসিন ট্রায়ালের জন্য ইঁদুরকেই আগে বেছে নেয় সে, কারণ জেনেটিক, জৈবিক ও আচরণগত দিক থেকে ইঁদুরের 90% জিন আশ্চর্যজনকভাবে মানুষের সাথে মিলে যায়। এই কারণে মানুষের বিভিন্ন প্রকার জিনের মিথস্ক্রিয়ার প্রকৃতির পরীক্ষার ক্ষেত্রে মানুষের প্রতিনিধিত্ব করে ইঁদুর, এবং রক্তে মাংসে গড়া মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের সাথে ইঁদুরের অঙ্গের বা তন্ত্রের মিল পাওয়া যায়। এই জন্য মানুষের শরীরে বিভিন্ন প্রকার ঔষধের প্রভাব সহজে নির্ণয় করা যায়। আরেকটি কারণ হচ্ছে এরা জিনগতভাবেই পরিবর্তিত হতে পারে। এদের নির্দিষ্ট জিনকে বন্ধ কিংবা খুলে রাখা যায়, ফলে কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণও করা যায়। শুধু এই মুহূর্তে সেটাই করছে। সে জার থেকে ইঁদুরটা বের করে রাখে টেবিলের উপর। সুস্থ সবল সাদা ইঁদুর, মুখ তুলে তাকাতেই যেন দেখছে। এক হাতে চেপে ধরে না রাখলে এতক্ষণে ছুট লাগাতো। প্রাণ বাঁচাতে গিয়ে লুকাতে ল্যাবের কোনো এক কোণায় শুদ্ধ ইঁদুরটাকে শক্ত করে চেপে ধরে সিরিঞ্জের মেডিসিনটুকু ধীরে ধীরে পুশ করলো ইঁদুরের শরীরে। নরম গায়ে সূচ ফুটাতেই ইঁদুরটা ছটফটিয়ে ওঠে, কিন্তু ছাড়া না পেয়েও শান্ত হতে পারল না। নিজের মতো করে ছটফট করতেই থাকলো। এটুকু তার শরীরে কতটুকুই বা শক্তি। অতঃপর কাজ হয়ে গেলে স্বচ্ছ কাছের জারে পুনরায় ইঁদুরটা রেখে জারের মুখটা বন্ধ করে দিল, যাতে কোনোভাবে পালাতে না পারে। এরপর বাজ পাখির ন্যায় শিকারী দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলো ইঁদুরের গতিবিধি। ইঁদুরটা থম মেরে বসে আছে, মেডিসিন হয়তো কাজ শুরু করেছে। সেই ইঁদুরটার দিকে খেয়াল রেখে কয়েকটা কাচের তৈরি গোলাকার টেস্ট টিউব নল নিল। অদূরে রাখা কাচের জগের মতো বিকারটিও রাখলো হাতের কাছে। আয়তন হিসেবে 2550 মিলিলিটার। এর দুটো বোরেট নিয়ে পানি দিয়ে ধুয়ে আগে স্টপ কর্ক চেক করে। সব ঠিকঠাক দেখে সেটাও রাখলো হাতের নাগালে। তারপর ছোট বড় ধরে ধরে সাজানো কাচের তৈরি ক্লনিক্যাল ফ্লাক্সও থাকা সবুজ রঙার তরল পিপিটের সাহায্যে টেস্ট টিউবে রাখলো। এসব করতে করতে হঠাৎ খেয়াল করলো ইঁদুরটা এখনো পূর্বের মতো স্থির আছে, গায়ে এলিয়ে পড়েনি, অর্থাৎ এখনো সুস্থ আছে। কতক্ষণ থাকে এখন সেটাই দেখার বিষয়। যদি ইঁদুরটা সুস্থ থাকে এবং তার মধ্যে পরিবর্তন দেখা দেয়, তাহলে ধরা যায় কষ্টসার্থক। সে আপাতত দৃষ্টি সরিয়ে নোটে চোখ বুলায়। তারপর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ স্বার্থে ক্লনিক্যাল ফ্লাক্সের সবুজ তরলের দিকে মনোনিবেশ করে। বিকেল পেরিয়ে এখন সন্ধ্যে 7টা। ধরনীর বুকে গাঢ় অন্ধকার। সিরাত সন্ধ্যার নাস্তা হিসেবে গরম গরম সিঙ্গারা ভাজছে। গরম সিঙ্গারার কথা শুনে ড্রয়িং রুম থেকে ছুটে এসেছে শীতল। মুখ ভর্তি হাসি নিয়ে অপেক্ষা করছে কখন গরম তেল থেকে সিঙ্গারা তুলে প্লেটে রাখা হবে, আর সে আগে ভাগে নিজের ভাগটা বুঝে নেবে। তাকে দেখে সিরাত আগেই সতর্ক করে, খুব গরম, খবরদার হাত দিবি না এখন, একটু থামুক, নয়তো হাত মুখ দুটোই পুরাবি। আরে কিছু হবে না, একটু তাড়াতাড়ি তোলো না মেজমা। তুলছি বাবা তুলছি, সবুর কর একটু। সস কোথায়? পাশেই তো রাখা। শীতল সসের পুরো বোতল আর প্লেট নিয়ে সিরাতের পাশ ঘেঁষে দাঁড়িয়ে রয়।
তার অবস্থা দেখে সিরাত মুখ টিপে হেসে বল, হ্যাঁ রে শীতল, এত খাস গায়ে লাগে না কেন তোর? তা তো জানি না। বিয়ের আগে আমিও তোর মতোই ছিলাম, একটু মোটা হওয়ার জন্য কত আফসোস করতাম, কিন্তু বিয়ের পরে না খেলেও শরীর স্বাস্থ্য যেন দিন দিন বেড়েই চলেছে। ডায়েট করব তারও উপায় নেই। কেন উপায় নেই কেন? তোর মেজো চাচ্চু ওসব ডায়েট ফাইট একদমই পছন্দ করে না, তার নাকি স্বাস্থ্যবতী গুলুমুলু বউটা। কথাটা শুনে শীতল ফিক করে হেসে ফেলে। তাকে হাসতে দেখে সিরাত নিজেও হাসেন। সিরাত একটু বেশি ফ্রেন্ডলি বিদায় বাড়ির মেয়েরাও তার কোল ঘষা একটু বেশি। তাকে যে কোনো সমস্যার কথা আগেই বলে, সমাধানও পায় চটজট। যেমন শীতলই গল্পে গল্পে পিরিয়ডের কথাটা আগে সিরাতকেই বলেছিল, আর সিরাতই সিমিনকে জানিয়েছে। সিতারা শুনে সিমিন আগে ডাক্তার দেখানো তারা দিয়েছে। ছোট মা হাসপাতালে যাবে শুনে সায়ন সিরিয়াল দিয়ে দিয়েছে। তাদের একা ছাড়বে না বলে শুধু নিজেই নিয়ে গেছে। বাইরে এসে যা এবং ছেলে মেয়ে দুটো খাবে বলে তাড়াহুড়ো করে রান্না সেরেছে সিতারা ও সিরাত। মোট কথা এই পরিবারের সম্পর্কের মেলবন্ধনটা সত্যিই খুব সুন্দর। হিংসে বিদ্বেষ ও আত্ম অহমিকাহীন প্রতিটি মানুষ। ডুবো তেলে সিঙ্গারা ভাজা হয়ে গেল। শীতল প্লেট এগিয়ে দিতেই সিরাত তাকেই আগে তুলে দিল। শীতল পা ঝুলিয়ে কিচেন কেবিনের উপর বসে, ফু দিয়ে গরম সিঙ্গারায় কামড় বসিয়ে হাতের সাহায্যে মুখের ভেতর বাতাস করতে লাগে। গরমে জিভ পুড়ে যাওয়ার দশা, তবুও সে টুকটাক করে খেতে লাগলো গরম গরম সিঙ্গারা। সিমিন কেবলই সাদাত চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলে রান্নাঘরে এসে দাঁড়িয়েছেন। সিরাতকে কিছু বলতে গিয়ে মেয়ের কাণ্ড দেখে কথা বলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়। মনে মনে নিজের উপরই বিরক্ত হয়। কিছুক্ষণ দাঁড়িয়েও কি বলতে এসেছিল মনে করতে না পেরে শীতলের উদ্দেশ্যে বলে, সায়ন শুদ্ধ শখ স্বর্ণের আগে এটাকে বিয়ে দিয়ে বিদায় করব আমি। কথাটা বলেই উনি পানির জগ নিয়ে চলে গেলেন। নিজের রাগ তো আর নিজের উপর দেখানো যায় না, তাই শীতলের উপরই রাগটা দেখালেন। কিছু না করেও দোষ পেতে পেতে শীতলেরও খুব একটা গায়ে লাগলো না। তাই সিমিন চলে গেলে সে মুখ ভর্তি হেসে বিড়বিড় করে জবাব দিল, তাহলে ভালোই হবে, কষ্ট করে গরম সিঙ্গারা ফু দিয়ে খেতে হবে না, বর চিবিয়ে দিবে, আমি শুধু গিলবো। তার কথা শুনে সিরাত হাসতে হাসতে চেঁচিয়ে বলে, এই মেয়ে কি বলে শুনে? সিরাত তার পুরো কথা শেষ করতে পারল না। শীতল মুখ চেপে ধরেছে। সে ইশারা করে মেজমাকে বলতে বারণ করে প্লেট নিয়ে কেটে পড়ে। সিরাতের সিঙ্গারা ভাজা হয়ে গেলে ড্রয়িং রুমে সবাইকে ডাকলো। সীতারা মনমরা হয়ে চায়ের কাপে চুমুক দিয়েছে। ওনাদের বিয়ের এতগুলো বছর হয়ে গেল, ছেলে মেয়েদের নিয়ে ভরা সংসার, তবুও সারাফাত চৌধুরীর অনুপস্থিতিতে মন ভার হয়ে থাকে। চিন্তা হয় মানুষটার জন্য। বড় জায়ের মুখের দিকে তাকিয়ে সিরাত আর সিমিন চোখাচোখি করে মুখ টিপে হাসে। এ নতুন কিছু নয়। সারাফাত চৌধুরী বিকেলে চলে গেছেন। কাজ শেষ করে হয়তো সপ্তাহখানিক পরে ফিরবেন। উনি না ফেরা অবধি সীতারার মুখটা ততদিনই চুপসে থাকবে। শাওন বাসায় নেই। শাওন চৌধুরীর ফিরতে আরো রাত হবে। বাসায় আছে বাড়ির 3 গৃহিণী আর ছেলে মেয়েরা। শুধু তো দুপুর থেকে নিজের কাজেই ব্যস্ত। রুমটা সাউন্ড প্রুফ বিদায় বাইরে কোনো শব্দ হাঁকডাক তার কান অব্দি পৌঁছায় না। সাম্য সৃজনের হোম টিউটর পড়াতে এসেছে। তারা কিছুক্ষণ গাইগুই করে পড়তে বসেছে। সকাল শীতল ড্রয়িং রুমে আছে। স্বর্ণের মাথা ব্যথা, তাই শুয়ে আছে। 3 জায়ের কাপ হাতে সিরিয়াল দেখছে। এ সময় তাদের পছন্দের সিরিয়াল হয়। এটা দেখে রাতের খাবারের আয়োজন করে। শখ আস্তে ধীরে চা শেষ করে উঠতে শীতল বলল, আপু চলো ছাদে যাই। এখন ছাদে পড়তে বসবি না? আমি ছোট নাকি যে সন্ধ্যার পরপরই পড়তে বসবো? তাই তো। তা ছোট আব্বুকে বলি তুই বড় হয়ে গেছিস, তোর বিয়ে দিতে হবে। বলো আপু প্লিজ বলো, পড়াশোনা ভালো লাগে না, আমি বিয়ে করব। শীতলের কথা শুনে শখ হেসে ফেলে। কি যে সুন্দর সে হাসি। এই হাসির জন্যই শীতল মনে মনে শখকে একটা নামও দিয়েছে, সুহাসিনী। তবে মুখ ফুটে শখ জানায়নি কখনো। যদি বোনের নামটা পছন্দ না হয় এই জন্যই জানায়নি। শীতল পুনরায় ছাদে যাওয়ার কথা বললে শখ জানালো পড়া বাকি আছে, কালকে একটা পরীক্ষা আছে। কথাটা শুনে শীতলও জোর করলো না শখকে যেতে। মা চাচিদের মধ্যে সিরিয়াল দেখতে ইচ্ছে করছে না শীতলে। সে উঠে রুমে গেল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ায়, চোখে কাজলও দেয়, কালো টিপ পরে, ঠোঁটে লিপ বাম দিয়ে আয়নার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। ঠিক সেই মুহূর্তে স্বর্ণ এসে বলে, বাম থাকলে দে তো। কি বাম?
ঝান্ডুবাম। ঝান্ডুবাম নাই, লিপ বাম আছে, নিবা? লিপ বাম কপালে দেব? তাই তো সায়ান ভাইয়ার কাছে দেখেছিলাম ঝান্ডুবাম। আচ্ছা গিয়ে দেখি তাহলে। তা তুই কোথায় যাচ্ছিস? কই, কোথাও না তো। তাহলে সেজেছিস যে? পড়তে বসবো তাই। পড়তে বসলে সাজতে হয়? সাজুগুজু করলে মন ভালো লাগে, ভালো মন নিয়ে পড়লে পড়া মাথায় থাকে। বোনের যুক্তি শুনে স্বর্ণ বিরক্তি মুখে চলে গেল। এই পাগলের সঙ্গে বকলে খুলে রুমে প্রবেশ করে। অন্ধকারের রুমটাতে লাইট জ্বালালো, ড্রয়ার ড্রেসিং হাতড়ে ঝান্ডুবাম খুঁজলো কিন্তু কোথাও পেল না। এবার বিরক্তির মাত্রা বাড়লো। হঠাৎই মাথা ব্যথায় চোখ খুলে রাখা দেয়। মাথা ধরে সে ধপ করে বিছানায় শুয়ে পড়ে। এত বড় বাড়ি, এত মানুষ, অথচ কারো কাছে ঝান্ডুবাম নেই। সে যাওয়ার জন্য পা বাড়াতেও সায়ন রুমে প্রবেশ করে। আর একটুর জন্য ধাক্কা লাগেনি দুজনে। তাকে দেখে সায়ন ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, আমার রুমে কে? চুরি করতে এসেছি। রুমের মালিক কে না কে? নিজের জিনিস কেউ চুরি করে নাকি? সায়ন হেসে ফেলে। দরজা দিয়ে মাথা বের করে আশেপাশে তাকিয়ে কেউ আছে কিনা দেখে আস্তে করে রুমে দরজা আটকে দিল। স্বর্ণ বাধা দিতে গেলে তাকে পেছন থেকে জাপটে ধরে গ্রীবায় থুতনি ঠাকালো। তার খোঁচা খোঁচা দাড়ি খোঁচালো লাগলো স্বর্ণের মসৃণ কাঁধে। স্বর্ণ নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে করতে বলে, এভাবে ধরতে বারণ করেছি না, ছাড়ো। ধরলে কি হবে? বারণ করেছি ধরবে না, ব্যাস। কিসের ব্যাস? কোনো ব্যাস ট্যাসে কাজ হবে না। যখনই ইচ্ছে হবে তখনই ধরবো। পারলে আটকাস। শুনলাম ফেরার পথে ইনসানের সঙ্গে কথা বলেছিস। হুম। কি বলেছে তোকে? অঙ্কনের কিছু করলে তোমাকে দেখে নেবে। শুধু দেখবে? তাতে খুশি সে? দেখবে, ধরবে, নাড়বে, না হলে ফিল পাবে কিভাবে? সায়ন ডাবল মিনিং এর কথা শুনে স্বর্ণের ছটফটানি বেড়ে গেল। নখ বসালো সায়নের হাতে। তবে সায়ন শব্দহীনভাবে হাসছে, কারণ গালি কিংবা ডাবল মিনিং এর বলা কথা স্বর্ণ পছন্দ করে না, খুব চটে যায়। সায়ন তাকে রাগাতেই সে কাজই বেশি করে। সায়নের শক্তপোক্ত বাহুর থেকে নিজেকে ছাড়াতে না পেরে স্বর্ণ বলল, ঝান্ডুবাম থাকলে দাও। দিতে পারে, তাহলে লিপ কিস করতে দে। দিতে পারি যদি বৈধ সম্পর্কের দলিলনামা আনতে পারো। বিয়ের কথা বলছিস? চল এখনই বিয়ে করে। চুরি করে? আপাতত চুরি করে ফেলে। না, বাসায় জানাও, যতদিন না কেউ রাজি হবে ততদিন দূরে থাকো। তুই খুব পাষাণ, নিষ্ঠুর, সেটা কি জানিস? জানি। অথচ পাথরে মনের এই মেয়েটাকেই আমি খুব ভালোবাসি। বউ করার স্বপ্ন দেখি। একথা নিশ্চয়ই জানিস, তাই না? না, তাও জানি না। কেন জানিস না? কারণ ঘটা করে জানাওনি কখনো। তাহলে ঘুরে ফিরে আমারই দোষ। ঠিক আছে, মেনে নিলাম। একদিন ঘটা করেই না হয় জানাবো। কথাটা বলে সায়ন স্বর্ণকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তারপর তার গালে গলায় আদর করে তারপর ছেড়ে দিল। বালিশের নিচ থেকে ঝান্ডুবাম বের করে স্বর্ণের হাতে দিতেই স্বর্ণ দ্রুত প্রায় বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে বলে গেল, সিদ্দিকের অফিস থেকেই মেল আসবে, চেক করো। সারাদিন ল্যাবে কাজ করে শুদ্ধ রুমে এলো। সময় নিয়ে শাওয়ার নিল। তারপর ফুল কালো ড্রেস আপে রেডি হয়ে বাইকের হেলমেটটা নিয়ে বের হতেই শীতলের মুখোমুখি পড়ে। শীতলও এটো প্লেট নিয়ে বের হচ্ছিল। এত রাতে কি খেয়ে বেড়াচ্ছে কে জানে। শুদ্ধকে এত রাতে এভাবে দেখে শীতল মিষ্টি করে হাসে। শুদ্ধের পোশাক দেখে বুঝে গেছে যে সে শুদ্ধ এখন বাইক নিয়ে লং ড্রাইভে যাবে। দীর্ঘ সময় কাজ করে মাইন্ড ফ্রেশ করতে প্রায় মাঝরাতে ড্রাইভে বের হয়, কারণ রাতে ঘোরার মজাই আলাদা। শীতলকে অহেতুক হাসতে দেখে শুদ্ধ এক ভ্রু উঁচু করে তাকায়। শীতল তখন ঠোঁটে হাসি এটেই বলে। কথাটা শুনে শীতল খুশি মনে দৌড়ে রুমে চলে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ হেলমেটের উপর আঙুলের সাহায্যে তবলার মতো করে বাজাতে বাজাতে বিড়বিড় করে বলল, লং ড্রাইভে যাচ্ছেন বুঝি? কেন, গেলে তোর বড় আব্বুকে নালিশ জানাবি? না তা না, তাহলে বলছি যে আমি এতক্ষণ ধরে পড়ছিলাম, আমারও মাইন্ড ফ্রেশ করা দরকার, আমিও আপনার সঙ্গে যাই। যাবে বলছিস? নিয়ে গেলে খুশি হবি? যা রেডি হয়ে আয়। আমার নামে নালিশ? চল একবার
বিপদের চৌরাস্তা থেকে যদি ঘুরিয়ে না আনি তো আমার নামও শুদ্ধ নয়। কথাটা বলে শুদ্ধ ঠোঁটে বাঁকা হাসি এঁটে ধীরে সুস্থেই সিঁড়ি বেয়ে নামে। সারা বাড়ি স্তব্ধ, হয়তো গভীর ঘুমে মগ্ন বাড়ির প্রতিটা সদস্য। ড্রয়িং রুম জল করছে কৃত্রিম আলোর ঝলকানিতে। গা ঝকঝকে আসবাব চোখ কাটছে খুব সহজে। রাত বিরাতে ছেলেমেয়েরা কখনো পানি খেতে আসে বলা যায় না। অন্ধকারে যাতে ভয় না পায় তাই লাইটটাই সারা রাত জ্বালানো থাকে। তাছাড়া শখ একবার আধারে পড়ে গিয়েছিল, তারপর থেকে সারাফাত চৌধুরীর আদেশে কেউ আর লাইট অফ করে না। এত রাতে কারো দেখা পাবে না জেনে মূলত বাইরে যাওয়ার জন্য বের হয়েছিল শুদ্ধ। ইচ্ছে ছিল নতুন ল্যাবটা ঘুরে আসা, সেখানকার কাজকর্ম কত দূর এগুলো দেখা দরকার। কিন্তু আজ আর যাওয়া হবে না বোধহয়, কারণ যাওয়ার আগেই দেখা মিলল ব্যাঙাচির সঙ্গে। সে কি আর জানতো ব্যাঙাচি দিনের মতো মধ্যরাতেও টই টই করে ঘুরছে, একা একা প্লেট হাতে করে কিসব খেয়ে বেড়াচ্ছে। তাকে নিয়ে তো আর ল্যাবে যাওয়া যায় না। যদি নিয়ে যায় প্রশ্ন করতে করতে হাতমরা করে ফেলবে। আধমরা হলেও ছাড় দেবে বলে মনে হয় না, বরং পাশে বসে ঘ্যান ঘ্যান করবে। এই শুদ্ধ ভাই, আধমরা কেন হলেন? একেবারে শহীদ হলেও তো পারতেন। শীতল একটু ঘাটতারা, এ কথাটা তারও অজানা নয়। তাদের দাদি যেন এমন ছিল। শীতল চেহারাও পেয়েছে দাদির মতোই। তার চেহারাখানা নাকি মন শীতল করার মতোই, তাই দাদাজান নাম রেখেছিলেন শীতল। তবে তার ভাষ্য মতে এটা মস্ত বড় ভুল করেছেন দাদাজান, কারণ স্বভাব ও চালচলন অনুযায়ী তার নাম রাখা উচিত ছিল মাথার মোটা ব্যাঙাচি। চৌধুরী নিবাসে তারা মোট 7 ভাই বোন। ছোট ভাই বোনরা সায়নের তুলনায় তাকে একটু বেশিই ভয় পায়। কিছু বললেই মাথা তুলে তাকানোর সাহস করে না। বকলে কেঁদে কেটে একাকার তো করেই, এবং দূরে দূরে থাকারও চেষ্টা করে। অথচ ব্যাঙাচিকে কিছু বললে চোখ উল্টে তাকায়, একটু বকলে মারলে সে র্যাশ ধরে সুযোগ বুঝে শোধ তোলারও চেষ্টা চালায়, যদিও শোধ নিতে পারেনি এখন অবধি। হয় ঘটনাটায় ভুলে যায়, নয়তোবা চেলাকাঠের মারের ভয়ে নিজেকে দমিয়ে নেয়। তবে কথা দিয়ে 2-1টা খোঁচা মারতে ভুল করে না। তবে আজ একটা শিক্ষা দিলেও মন্দ হয় না। এমনিতে তার মর্জি মতো উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর পানিশমেন্ট পাওয়া রয়েছে। ধার রাখা কিংবা ফেলে রাখা কাজ একদমই পছন্দ নয় তার। সুযোগ যখন এসেছেই সুযোগটা কাজে লাগানোই যাক। সে এসব ভাবতে ভাবতে দেয়াল ঘড়ির দিকে তাকায়। রাত বাজে 1টা। ল্যাবে শুকনো খাবার থাকায় কাজের ফাঁকে ফাঁকে সেসব খেয়েছিল, কিন্তু গোসলের পর ক্ষুধা মাথা চাড়া দিয়ে উঠেছে। এখনই কিছু খাওয়া দরকার। এসব ভেবে হাতের হেলমেট চৌকো আকৃতির কাছে সেন্টার টেবিলের উপর রাখলো আর ধীর পায়ে এগিয়ে গেল কিচেনের দিকে। ফ্রিজ খুলে দেখলো পছন্দসই কিছু আছে কিনা। গরুর মাংস আর ভাত দেখে সেটাই বের করলো। তারপর ওভেনে গরম করে খাবার প্লেটে বেড়ে নিঃশব্দে চেয়ার টেনে বসলো। প্রথম লোকমাটা মুখে পড়ে বুঝলো এই রান্নাটা তার মা সিতারা করেছেন। ওনার হাতের রান্নার ঘ্রাণই বলে দেয় খাবার স্বাদ। সে খেতে খেতে একবার সিঁড়ির দিকে তাকালো। শীতলের আশার নামের নেই। গাধিটা সাজতে বসলো নাকি কে জানে। ধীরে সুস্থে খেয়ে এটো প্লেট ধুতে ধুতে ভাবলো 5 মিনিটের মধ্যে শীতল না এলে চলে যাবে। অযথা সময় অপচয় করা তার স্বভাবে নেই। সে সত্যি সত্যি ঘড়ি ধরে অপেক্ষা করলো। আর 5 মিনিট পুরো হতেই, যখন মাত্র 1.5 মিনিট বাকি, তখনই শীতল এলো। পরনে শুদ্ধের মতোই ব্ল্যাক জিন্স জ্যাকেট, চুলগুলো পনিটেইল করা, গোলাপি ঠোঁটে মিষ্টি হাসি আটা। ওর পোশাকের ধরনে মনে হচ্ছে শুদ্ধকে কপি করেছে। শুদ্ধ তার আপাদমস্তক দেখে ধমকে ওঠার আগেই শীতল বলল, শুদ্ধ ড্রাইভিং পার্টনার শুদ্ধর মতো না হলে চলে? কত বড় স্পর্ধা! তার সামনেই দাঁড়িয়ে তার নাম ধরে কথা বলছে। না, এর শিক্ষা পাওয়া ফরজ হয়ে গেছে। শুধু মুখে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই তার মনে কি চলছে। শীতলের খুশির অন্ত নেই। রাতের বেলা বাইকে করে ঘোরার আনন্দে ভুলেই বসেছে বলির পাঠাকেও বলির আগে সেবা যত্ন করা হয়। তারপর এক কোপেই, যদিও শুদ্ধ তাকে বলি দিতে পারবে না, তবে আধমরা করাই যায়। শুধু বকছে না দেখে সে আর একটু সাহস পেল। দাঁত বের করে হেসে হাতের হেলমেট দেখিয়ে বলল, মাথায় হেলমেট থাকবে কেউ চিনবে না, চলো যাই। চেঞ্জ করে আয়। শান্ত কণ্ঠে কঠোর আদেশ। তবুও শীতল দমল না, বরং জেদ দেখিয়ে বলল, না। তাহলে রুমে যা। সেম সেম হলে কি হয়? শুদ্ধ জবাব দিল না। তবে ওয়ার্নিং ছাড়া 10 থেকে
উল্টো করে গুনতে শুরু করলো। অর্থাৎ 10-এর মধ্যে যেতে হবে, নয়তো তার যাওয়া ক্যান্সেল। অগত্যা শীতল বাধ্য হয়ে রুমে গেল। তবে যেতে যেতে শুদ্ধকে কিছু গালি দিয়ে ধুতে ধুতে গেল। পরনে লেডিস টি শার্ট বদলে ব্ল্যাক জিন্সের সঙ্গে ব্ল্যাক কুর্তি পরল, ম্যাচিং ওড়না গায়ে জড়িয়ে, হেলমেটটাও মাথায় পরে বেজার মুখে বেরিয়ে এলো।